প্রোগ্রামটা খুব জমে গেছিল জানো, আমাদের নাটকটা দুর্গাপুরের শ্রমিকরা একেবারে হট কেকের মতো নিয়েছে। তারা আসতে না আর পাকা বুঝতে ঘুম ধরে বসে আছে। ও তোমার সাথে কথা বলবে না, তুমি কালকে বলে যাও রাত্রে গান শোনাও, তাই রাগ করো। তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি জল খাবার নিয়ে আসছি। একটু তাড়াতাড়ি করবো বৌদি, এদিকে পেটে কিন্তু জল টানছে, পেটে আবার শুক্রবার বাড়ি যেতে হবে। পাকা বুঝতে কোনখানটায় রাত হয়েছে দেখি, এখানে এখানে না, তাহলে নিশ্চয়ই এখানে এখানে না, তাহলে কি এখানে? ঠিক আছে, আমিও রাখবো। আমরা মুক্ত সেনা দল, আমরা মুক্ত সেনা দল, নীল আকাশের নিচে মুক্ত বাতাসে প্রাণ জড়নায় উচ্ছল। আমরা মুক্ত সেনা দল, আমরা মুক্ত সেনা দল, বন্ধন শোষণার বঞ্চনা আমরা কোনোদিনও সইব না। বন্ধন শোষণার বঞ্চনা আমরা কোনোদিনও সইব না। ঢুকে ঢুকে পথ চলা শেষ করে পায়ে পায়ে সামনের পথ ধরে মোদের এগিয়ে চলাই সম্বল। নীল আকাশের নিচে মুখ আকাশের নিচে মুক্ত বাতাসে প্রাণ ঝরনায় উচ্ছল। আমার স্কুলের গাড়ি চলে এসেছে, এবার আমাকে যেতে হবে। মা আসছি, সাবধানে যাস। এই যে আমার তোমাকেই করছি, বসু বাবা আজানি বলছি, বসু। কি যে করো, কোথায় যে থাকো আজকাল? কাল তো সারা রাত্রিরে বাড়ি না, মানে কাল থাক। যে কথা বলছি, শুধু নাটক আর গান করে বেড়াতে চলবে না, নিজের ভবিষ্যৎটা থেকে ভাবতে হবে নাকি? এইসব কথা বোঝার মতো অবকাশটাই তোমার নেই, এটাই তো মুশকিল। আর তোমার দাদার অফিসের ইঞ্জিনিয়ার মিস্টার সাহা আমার, তিনি এবারে তোমাকে আমি তো তোমাকে আগেই বলেছি বাবা, আমি কোনো অব্লিগেশনের মধ্যে যেতে রাজি। অব্লিগেশন? কিসের অব্লিগেশন? কার কাছে অব্লিগেশন? তুমি নিশ্চয়ই জানো যে মিস্টার সাহা কি দাদাই এই অফারটা দেওয়ার। তাই হবে তো মিস্টার সাহাকে দিয়ে গেছে, তোমার দাদাই তাদের কারখানায় তাদের তোমাদের একটা অসুবিধা আছে বাবা, তুমি বুঝবে না। কিন্তু তোমাকে চাকরি দেওয়ার পেছনে অবশেষে বা মিস্টার সাহার কি স্বার্থ থাকতে পারে? স্বার্থ আছে বাবা, অনেক বড় স্বার্থ আছে। আমাকে মিস্টার সাহা চাকরিটা দিয়ে দাদা তার কোম্পানির সমস্ত বড় বড় কন্ট্রাক্টগুলো থাকতে পারবে। এতে করে দাদা দুটো, এক, আমি দাদার কোম্পানির ইউনিয়নের ব্যাপারে মাথা ঘামাতে পারবো না। দুই, চাকরি দেওয়ার জন্য চিরকাল বাধ্য থাকবো। আর আমার একটা দিনের শিক্ষা, দীক্ষা, আদর্শ সমস্ত কিছু দলাঞ্জলি দিয়ে ওই কোম্পানি বুঝছে না বাবা, তাই বলছি না ওসব কথা। তোমাদের সময়টাই এরকম, একটা কথা সহজ মানে করতে শিখবে না। অলোকেশ তোমার নিজের দাদা, তার প্রতি এই ধারণা তোমার? না না, এ আমি মেনে নিতে পারছি। ও চাকরিটা তাহলে তুমি করবে না? তুমি এ ব্যাপারে আমাকে জোর করো। আমি তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু এভাবে দাবার ঘাট বসে বসে আর কতদিন?
বেশ, কথাটা আমি ফেলে দেবো। আমি তোমাকে এইভাবে বলো। বাবা আপনি এখানে, এদিকে আমি সারাক্ষণ আপনার চা। হ্যাঁ, দেখো। আচ্ছা তোমার আজকে খবরের কাগজটা অলোকেশ তখন ফিরবে কিছু বলেছে তোমাকে? সন্ধ্যের আগে তো ফিরবে বলে গিয়েছে। কিন্তু শরীর তো অনেক হয়ে গেছে বৌমা। কি জানি, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। কিন্তু সব করে কিছু বুঝে উঠতে পারে না। এত ইনডিসিপ্লিন। আপনি অকারণ চিন্তা করছেন বাবা, চাটা খেয়ে নিন। বাপের মন তুমি বুঝবে না বৌমা। তোমার মা মারা যাবার পর থেকে তখন কতই বা বয়স হলে অলোকেশের হলো অনলের দল। এই থেকে আমি সব জানি বাবা। সময় মতো বাড়ি না ফিরলে হাজার রকম দুশ্চিন্তা পথ করে মাথায়। প্রিয়জনেরা অন্য কাজটা একটু করেই থাকি। এই বোঝাবো না। অনল সকালে বাড়িতে এলো, আবার রাগারাগি করে বেরিয়ে গেল। এদিকে আবার অলোকেশ। আচ্ছা, অফিসে খুব জরুরি কাজ ছিল? আমাকে তো তাই বলেছিল। কিন্তু আমাকে তো কিছুই বললো না। ওদের অফিসে নাকি একটা প্রবলেম হচ্ছে। তুমি শুনেছো কিছু? না, তবে ওই ওই ওটাই। দেখি। বাবা, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। ও দিদি নমস্কার। নমস্কার। বসুন। আমি একটা দরকারে এসেছিলাম। এখান থেকে দুটো শপিং পরেই আমি থাকি। আমি অরুণেশের বাবা। অরুণেশ? অরুণের বন্ধু। ও, ওরা সবসময় একই সঙ্গে থাকে। অরুণেশ আমার একমাত্র ছিল। সেই সকাল থেকে বেরিয়েছে। ভাবলাম যদি এখানে, মানে আপনার বড় ছেলের সঙ্গে একই কারখানায় কাজ করে তো, ও একজন সামান্য শ্রমিক মাত্র। ও অলোকেশের কারখানায় কাজ করে? হ্যাঁ, সঙ্গে করতে আচ্ছা, চাকরি বাকরি না পেয়েছি যে সাথে ভাবি সেই চাকরিটা পেয়েছিল জানি, নইলে যে কি হতো। কেন এই কথা বলছেন কেন? আমিও বিচার করলাম কিনা, দুটো মেয়ে কোনো চাকরিটা পাওয়াতে আমরা সবাই ঢুকতে ঢুকতে আমার একটু ফেসে উঠেছিলাম আর কি। কিন্তু আবার কোথায় ঢুকতে হবে। কেন এরকম মনে হচ্ছে কেন? আপনি কিছু জানেন না? আপনার বড় ছেলে কিছু বলেনি আপনাকে? না, ও সচরাচর বাড়িতে অফিস কারখানার কথা কিছু বলে। আপনার বড় ছেলেকে একটু ডাকবেন? কিন্তু সে তো সেই সকালে অফিসে বেরিয়ে গেছে। অফিসে? হ্যাঁ, বলছিল কি যেন একটা জরুরি কাজ রয়েছে। হ্যাঁ, কারখানার মালপত্রগুলো বিক্রি ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সেজন্য অবশ্য ওরা কারখানা ঘিরে এতে পাহারা দিচ্ছে। কিন্তু আমাদের ছেলে কি করতে পারে? ও তো ওখানে চাকরি করে। সে তো ঠিকই, ওরা সবাই যাবে, কিন্তু কি অদ্ভুত দেখুন, একদল চাকরি কারখানাটাকে গুটিয়ে আপনাকে চায়, আর একদল চাকরি কারখানাটাকে রাতারাতি বেঁচে দিতে চায়। ওরা সবাই চাকরি, কিন্তু কিন্তু পথটা কত আলাদা। দেখুন, আমি তো আপনাকে বললাম ও তো ওখানে চাকরি করে, ওকেও তো ওর মালিকের কথা শুনে চলতে হয়। না, আমি সে কথা বলি। আপনি কি বলতে চান, কি জন্য এসেছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে ছেলেটা তো এখনো ফিরল না, তাই আপনার বড় ছেলের কাছে জানতে এসেছিলাম আর কি। সেও তো এখনো ফেরেনি, আর কখন ফিরবে তাও আমি জানি না। কিন্তু বলুন তো, বাড়িতেও তো আর চুপচাপ বসে থাকা যায় না, কিছু একটা আচ্ছা, আমি এখন আসি। বৌমা, বৌমা,
গন্ডগোল হয়েছে বলে আমার মনে হচ্ছে। ভদ্রলোক কি তাই বললেন? কথাবার্তা শুনে তো আমার সেরকমই মনে হয়। অনলটাকে পাঠিয়ে একবার খবর দেয় না, একটা মিনিট যদি বাড়িতে পায় রাত, কথায় কথায় রাত, দু কথা বলেছি কি বলি। আচ্ছা তোর বাবা যা বলি সে তো ভালোর জন্যই বলছি। এদিকে রাত্রিও বাড়ছে, একবার খোঁজ করতে হয় বৌমা। আপনি ভেতরে গিয়ে বিশ্রাম করুন, আমি এখানে আছি তত। কিন্তু বাড়িতে তো চুপ করে বসে থাকা যায় না। এখানে বসেই বা কি করবেন? এক কাজ করুন, আপনি বরং খেয়ে দিয়ে। না না বৌমা, ওরা সবাই ফিরুক, তারপরেই না হয়। দুশ্চিন্তা মনের মধ্যে একটা রয়েই যাচ্ছে এই বাড়িতে বসে থেকে থেকে। আচ্ছা অনল কিছু বলেনি? সুব্রতদের বাড়ি যাবো বলছি। সুব্রত? ওদের সবাই নাটক করে। ও হ্যাঁ, আমি তাহলে একবার সেইখান থেকে ঘুরে আসি বৌমা। আপনি এত রাত্রে কোথায় যাবেন? ও কিছু হবে না বৌমা, এই আশেপাশে একটু খোঁজ করে চলে আসবো। ঠিক তুই খোঁজ করা যায়, কিন্তু রাত নাটক করে করে। তুমি দরজাটা ভালো করে দিয়ে দাও। বাবা তোমার আর অমলের খুঁজে বেরিয়েছে। তনু মনে হয় পড়ার ঘরে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, একটা সুস্থ সবল ছেলে কি বাড়িতে বসে থাকবে? তাছাড়াও ওর একটা ইচ্ছে অনিচ্ছে বলে ব্যাপার আছে। ও বড় হয়েছে, নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স হয়েছে। ও যে বোঝে না, তুমি কি করে বুঝছো? বুঝলে এরকম তাদের ব্যাগগুলি নাটকটা যা করে রাখছে না। ওটা আনন্দ পায়। আনন্দ পায়, শুধু আনন্দ চলবে। এই যুগে একটা পুরুষ মানুষের ঠিকমতো বেঁচে থাকতে গেলে মাসের শেষে কতগুলো টাকা লাগে তোমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না? হ্যাঁ, বলে দিতে হবে। মানে তোমার কত প্রয়োজন সেটা আমি কেন বুঝবো? একটা সংসার চালাচ্ছ তুমি, আর তুমি জানো মাস গেলে কতগুলো টাকা লাগে? তার মানে তুমি কি বলতে চাও? এর চেয়ে কম টাকায় কেউ সংসার চালায়? চালাচ্ছে 5-6 হাজার টাকাতে সংসার চলে যাচ্ছে। আবার তার 50, 60 তাতেও কুলাচ্ছে না। একটু আগেই তো বললাম প্রয়োজন কার কতটুকু। তাহলে বাবা অমর তো সেটুকু বোঝে না। কি করে বুঝলেন? তুমি একটা চাকরি বাকরি করে তুমিও তো একটা ব্যবস্থা করতে পারো। আমি হ্যাঁ, তোমার মতো একজন এডুকেটেড দাদা থাকতে ভাই বেকার হয়ে বসে থাকবে কেন? তারপরে আমার কাকিমা এদিকে ইউনিয়ন বাড়ি শুরু করি, মাঝখান থেকে আমার নিজের ক্যারিয়ারে বারোটা বাজে। ও তাই বলো, তোমার বেকার ভাইয়ের চাকরি চাইতো, তোমার কাছে তোমার নিজের ক্যারিয়ারটা আরো বেশি।
আমি নমস্কার, আমি অরুণের বাবা। অরুণের আপনার কারখানায় কাজ করে। আমি কি করতে পারি? মানে ছেলেটা তো এখনো পেল না, দুদিন হয়ে গেল, তাই কারখানায় যান, সেখানে গিয়ে তথ্য বলবো। ও বলে গিয়েছিল গেটে পাহারা দিতে। তাহলে তো সবকিছু জেনে এসেছি। এখানে আসতে গেলে মানে জানতে এসেছিলাম এরকম আর কতদিন চলবে। ডিসিশন জানালেও নেওয়া হয়ে গেছে। কারখানার একটা ইউনিট বন্ধ হয়ে গেছে, মালিক লকআউট ঘোষণা করেছে। মানে ওর চাকরি নেই? না, নেই? বললাম তো না। একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। এই বন্ধ করার ডিসিশনটা কেন নিলেন আপনারা? কি লাভ হবে এটা আপনাদের? আমরা নয়, কোম্পানি। আপনারাই তো শুনেছি কোম্পানির ভালো মন্দ সব দেখে থাকে। কোম্পানির তরফ থেকে তো সমস্ত ডিসিশন আপনারাই নিয়ে থাকে। নিতে হয়। তাহলে এরকম একটা ডিসিশন কেন নিলেন আপনারা? দেখুন, কোম্পানি যদি লাভ না হয়, এতগুলো লোককে বসিয়ে বসে খাবে, বেকতে যেতে পারে। আগে তো ছিল, তবে লাভ ছিল। এত ইউনিয়নের ঝামেলা ছিল না, এত লেবার ঝামেলা ছিল না। লেবারটা 8 ঘন্টা কাজের মধ্যে 3-4 ঘন্টা লেবার ঝামেলা কেটে যায়। একটা কোম্পানি কিভাবে চলতে পারবে কিভাবে? এ ব্যাপারে আপনার ছেলে অনেক ভালো জানে। বলেনি কিন্তু সে তো দাবি দাবা আন্দোলনের কথা বলেছিল, মাইনে বাড়ানোর আন্দোলনের কথা বলেছিল। কিন্তু কোম্পানির প্রোডাকশনকে বন্ধ রেখে এইভাবে ইউনিয়নবাজি করে ট্রেডিং জানে। দিনে দিনে জিনিসপত্রের দাম বাড়ছে, সংসারের খরচ বাড়ছে, তার সঙ্গে সঙ্গতি রেখে দিয়ে মাইনে এসব দাম বাড়ছে। কিন্তু আগে তো কোম্পানি, আগে প্রোডাকশন, কোম্পানি যদি না বাঁচে না, কোম্পানিকে তো বাঁচায় ওরা, বাঁচবেই না কোম্পানি, বাঁচবে। বাহ, এই কথাটা দেখছি আপনার মাথায় ঢুকিয়েছে। ওদের আমি একটা কথা কিছুতেই বোঝাতে পারলাম না যে আগে প্রোডাকশন, আগে কোম্পানি, তারপরে এই সমস্ত আইনে দিয়ে বোনাস। কিন্তু আমি যতদূর জানি এ ব্যাপারে ওরা ওদের স্বার্থ ত্যাগ করতে রাজি ছিল। এই মুহূর্তে ওদের বাড়তি টাকা পয়সা ওরা নিতে চায়নি। আপনি ঠিকই জানেন, পার্টিকুলার স্টুডেন্ট কেন? কারণ ততদিনে বাজারে আমাদের হাত ছাড়া মানে অন্য কোম্পানি বাজার দখল করে কি করে? অনেক কম দামে অনেক কম সময়ে মাল বের করে। তার মানে আপনাদের মালের ঘাটতি নেই বাজারে? না, অন্য কোম্পানিতে রেখে। দোষটা তাহলে কার? দেখুন, বাজারে যদি মাল আমি জানতে চাইছি ওর মালের কত চাহিদা হবে, কত উৎপাদন হবে, কত বিক্রি হবে, কোথায় কেমন করে তা করতে হবে, এসব দেখা যায় তো কাজে। আপনি কি বলতে চাইছেন? আপনাদের অপদার্থতার দায় আমরা নেবো কেন? আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে এখন কি অস্বীকার করতে পারেন যে কোম্পানির পরিচালনায় ত্রুটি আছে, সে জন্যই বাজারে মার্কেট করছে না? আর তুমি আমাদের প্রতিটি ভুল, প্রতিটি কাজ ছিল আপনাদের খেয়াল করতে হবে। দেখুন, এটা অফিস, এটা পার্ক। আর পার্কের সামনে এই সমস্ত কথা আলোচনা করতে চাই না। আমিও চাই না তাহলে এসেছেন কেন? বাড়িতে চুপ করে বসে থাকতে পারি না তো। তাই বলে লোকের বাড়ি দিয়েছে তার ফিস ডিস্টার্ব। ঠিক আছে, আমাদের নিরাপদ বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আমার কাছে হ্যাঁ, আপনি তো অনেককে জানা, আপনিও তো শুনেছি অনেক কষ্ট করেই বড় হয়েছে, তাই তাই ভেবেছিলাম আপনি অন্তত আমাদের দুঃখটা একটু। দেখুন, আমি সেখানে চাকরি করতে চাই। কোম্পানি ভালো মন্দ দেখায়, সেখানে আমার ডিউটি। ও, তাই বুঝি আপনি এগিয়ে এলেন সামান্য একটা পোস্টার মার্কে কেন্দ্র করে দুটো ইউনিয়নের মধ্যে লড়াই লাগিয়ে দিলেন, একটা একটা নিরীহ ছেলেকে খুন করলেন। কি যা হচ্ছে? আমি কিছু সব ছেড়ে এইসব পরিচালকের সম্মুখ আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? এইভাবে বসুন। অসুবিধা রাখতে দিচ্ছেন আপনারা? বাচ্চার মোড়ার মাঝখানে স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকা যায়? আপনি পারতেন স্ত্রী কন্যা সংসার দিয়ে আজ যেখানে দাঁড়িয়ে আছেন তার যদি সেটা ভূমিকম্পের মতো হয়ে যায়, আপনি পারবেন? আমি চলে কিন্তু মনে করলেন না নিজেদের অপদার্থতার দায়ী থাকতে রাতের অন্ধকারে কোম্পানির 24 ঢাকা বিক্রি করে দিয়ে আমি কিন্তু আবার আসবো। এইসব লোকগুলো যে প্রত্যেকে বাড়িতে আসে, অনেক আমি বারবার বলেছিলাম এইসব লোকগুলোর সঙ্গে মিশি না, মিশি। আমার সম্পর্কে
ভাববে এর মধ্যে আবার আমলকে টানছে না। কেন? আর যদি অমল ওদের সঙ্গে না মিশত কিংবা দিনের পর দিন যদি অনর এইভাবে ওদের কি সামনে না বলো, এসব নাটক আর গান করে না লাগে। নাকি রাজনীতি করতে ওদের হয়ে? যদি তাই কথাটা বলতে এত আটকাচ্ছে কেন? আর তবে না না, আমি ভাবলাম আমার সামনে বলতে হয়তো খুব বাধা। আপনি তো বলছেন কেন আমি কি ভুল বলছি? ভুল করবে তুমি আর দোষটা হবে অনলে। তোমাকেই বা কারখানায় আগ বাড়িয়ে আর কাণ্ড ঘটাতে কে বলেছে? আমি না কথাটা উল্লেখ তাই তো বলছি। তার দ্বারা কি প্রমাণিত হতো যে এই অলৌকিক স্ট্র্যাটেজি একটা নেতৃত্বে মানে তোমার 21 ইঞ্চি প্রুফ করার জন্যই তুমি এই কাজ করেছো? তুমি নিজের থেকে দেখো এর জন্য বুদ্ধি কাটাতে হয়েছে। কোম্পানিকে তো আর চুপচাপ ঢুকতে দেয় না, বিশেষ করে মাসের শেষে এতগুলো টাকা যখন আমাদের কাছে তুলে তোমাকে দিতে ধোঁকা দিয়েছি তো অবাক হয়ে যাচ্ছি অল্প। সেদিন মাঝখানে দাঁড়িয়ে থাকা যায় না সরকারি ভাই নামতে পার। আর তুমি ভালো করে জানো যে নামতে আমি শিখিনি। তোমার কলেজে সেই লং ডিস্টেন্স রানিং এর শেষ দেখা কখন শেষ দেখা পাস করে আমি প্রায় 50 পয়েন্টের কাছে পৌঁছে গেছি। হঠাৎ আগের কাছে নিঃশ্বাসের শব্দ আমি পাচ্ছি একটা ফেলে গেল মাথায় জানো, শরীরের সমস্ত শক্তিকে সঞ্চয় করে কাঁধটা বাড়িয়ে গতিটা গেল মন্থর হয়ে। আর আমি সেই সুযোগে তাদের সমালোচনা কম শুনতে হয়নি, তাদের রেজাল্ট কিছু পাচ্ছি তবু ওটাকে স্পোর্টসম্যান স্পিরিট বলা যায়। যেটাই শেষ কথা সরকারি কিভাবে জিতেছি সেটা কম। অথচ এই তুমি একদিন সব অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বে। মানে আমার ভাবতেই অবাক লাগছে। সেই অল্পের চ্যাটার্জি কলেজের ছাত্রদের সামনে বক্তৃতা দিতে বলছে, ভাই সব ভাই সব দেশ একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলেছে। প্রতি বছর বাজেটে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে। আমরা জানি না, আমরা বলতে পারবো না আমরা কলেজ জীবন শেষ করে কোথায় গিয়ে দাঁড়াবো। আমরা এখনই জানি না যে আমরা কিভাবে। কি সামনে কেন বলো? ভালো লাগে কেন পুরোনো দিনের কথা মনে করতে ভালো লাগছে? লাভ আছে তবু তো তাকে অস্বীকার করা যায় না। পারো কি? না, তা পারি না কি তবে ঠিক আমি তোমাকে বুঝতে পারবো না। সেই অলকেশ চ্যাটার্জির চলন্ত ভাষণে সময় করে পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ছি সব আন্দোলন। তোমার সব কথা মনে আছে? সব সব মনে আছে, যেন সব সামনে থেকে দেখতে পাচ্ছি। তুমি মিছিলের সামনের সারিতে উদাত্ত গলায় গাইতে গাইতে চলেছ, আর আমি তোমার পাশে পাশে এগিয়ে চলেছি। জীবনের জন্য ভালোবাসার জন্য আমাদের গান গাওয়া, সূর্যমুখী মানুষের সূর্য সন্ধান, সূর্যমুখী জানে যাওয়া। তুই দেখো সহযোদ্ধারা চলেছে চলেছে মিথুনের সাথে ঘিরে সামনে ফিরে না ফিরে না। দুয়ার বন্ধ করে যারা কাঁদছে কাঁদছে তাদের একবার দেখে নাও। কি ভালো লাগছে এখন? তোমার তোমার গানের গলাটা এখন এত ভালো আছে সকালে। আচ্ছা তোমার সেই গানটা মনে আছে? কোন গানটা বলো? সেই যে কলেজ সকালে আমরা গিয়েছিলাম একসঙ্গে। আরে বাবা সে তো আমরা অনেক গান। আরে না না, সেটা আমাদের ডুয়েট গান ছিল, তোমার মনে পড়ছে না? না না কি বলো? এসো মুক্ত করো অন্ধকারের এই রাত। কি গাও না না আমি পারবো না। না না, অমত করো না, অন্তত আজকের এই দিনটার জন্য, এই মুহূর্তটুকুর জন্য। দেখো কি করো বার্ষিকী দিনে এইসব হ্যাঁ, এই মুহূর্তটুকুতেই খুঁজে পায় না কারিতে কলেজের বন্ধু। কি উত্তম উচ্ছল প্রবল সেই আদর্শ উদ্বুদ্ধ আলোকেশ চ্যাটার্জিকে, যার হাত ধরে আমি পছন্দ করে ডাক্তার কাছে অপেক্ষা করে চলে এসেছিলাম। তারপরে তখন বলেছি আমি
আপনার ব্যাপারে তুরন্ত করে দিন। আমার ক্লাস আছেও তাকে তুমি জানবে। একটু একটু স্বাচ্ছন্দ্য একটা নিরাপদ অবস্থা। ব্যাস, এইটুকু। ইংরাজি ডাক্তার পত্রের তুলনায় এটা তোমাকে তো আমি সে কথা কোনোদিন বলিনি। তুমি কথায় কথায় ওই ডাক্তার পত্রের কথা ও, তাই তুমি সেই প্রতিযোগিতায় নেমেছো বলো? তাই তুমি ভুলে যাও সময় মতো অফিস থেকে বাড়ি। অন্তত আজকের এই বিশেষ দিনটা তো তুমি সময় মতো বাড়ি ফিরতে পারো। দিনটার জন্য আমি গিয়ে ফেরিস করি। ফরমালিটি। আমি তোমাকে বোঝাতে পারছি না, আমি যদি মিটিংটা ছেড়ে দিই, আজকের দিনটাতে নিজেকে আড়াল করার চেষ্টা করো। ফরমালিটি বুঝতে চেষ্টা করো। আমি যদি মিটিংটা ছেড়ে বেরিয়ে আসতাম, আমার এতদিনের দুঃখ, আমার এফিসিয়েন্সি, আমার সব। আচ্ছা, আমি একটু বড়, একটু একটু উঁচু করি। তোমার গল্প মনে করবে। তাছাড়া এই সুখ, এই নিশ্চিন্ততা, এই নিরাপদ অবস্থা, নিরাপত্তা, বিলাসিতা, সেটাও কিছু কম হবে। সবাই জানে। তুমি এটা কি করে জানলে? এটা জানতে হয় না, এটা মানুষের স্বাভাবিক চাপ। ভাবলে আমি এতেই বোধহয় খুব খুশি। সেটা ভাবলে আমি কি বুঝবো? হ্যাঁ, করবে। কিন্তু আমি তো বুঝতে পারি না ব্যাপারটা। পকেটে 25টা পয়সা ছিল না করে 2 মাইল রাস্তা আমাকে হেঁটে কলেজ দিতে পারে। টিউশনের পয়সা জমা করে আমাকে কলেজে বই কিনতে হতো। ঠিক সেই জন্যই তো ভেবেছিলাম যে তুমি একটু অন্যরকম হবে। আর পাঁচজনের মতো। জীবনে একদিন বড় কষ্ট করে কিছু করতে চাই। তাই তাই জীবনটাকে একটু আমি নতুন করে দেখতে চাই। আমার নিজের মতো করে দেখতে চাই। নিজের সুখের ঠিকানা খুঁজে পেতে চাও বলো? কিন্তু আমার তো একটা ইচ্ছে অনিচ্ছে বলে ব্যাপার আছে। তোমার ইচ্ছের মতো আমি কোনো কথা বলি। সেটা আমি ঠিকই, কিন্তু আকারে প্রকারে বুঝিয়ে দিয়েছো আমার অবস্থান আজকের দিনটায় তার সবচেয়ে বড় উদাহরণ। তোমার বোঝা উচিত মানুষের মন বলে একটা বিষয় আছে, তাকে সুন্দর কানে না জানা যায় না। বিশ্বাস করো, তখন আমি কোনোদিন ছাড়ো, বিয়ের পর 15টা বছর ধরে তোমাকে দেখছি। তোমার প্রত্যেকটা গতিবিধি, তোমার চোখের দৃষ্টি সব সব আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এই তো অবান্তর কথা থেকে আজকের দিনটা নষ্ট করে দিই। তাই না? এখন এই দিনটা বছরের মাথা সত্যি বিশ্বাস করো? না মানে ওনাকে একটা খবর দেওয়া আছে। বলাই চলে যে আমার বাবা বলতে পারছি অনল, অনল এখন বাড়িতে নেই। হ্যাঁ সেই ব্যাপারে দেখুন আমি অনলের দাদা, কিছু বলার থাকলে আমাকে বলে দেবেন। আপনি আমার সাথে একটু আসবেন। আপনার সাথে হ্যাঁ একটু হাসপাতালে হাসপাতালে যান। অনলের বাড়ি যে কোনো একজন গেলেই চলবে। আপনি যেহেতু অনলের দাদা। অনলের কি হয়েছে? সে হাসপাতালে গেল। রাস্তাঘাটে কোনো বিপদ হয়নি তো? না না তা নয়, কবে? ফ্যাক্টরি ডেটে একটা মিটিং চলছিল, সেখানে গান গাইতে গেছে অনলরা। হঠাৎ গানের মাঝে বোমা করতে শুরু করে। আমরা সবাই চুপ থাকি। একটা স্প্রিন্টার এসে অনলের গায়ে লাগে। অনল সে সত্যি? আমরা কজন মিলে তাকে হাসপাতালে নিয়ে এসেছি। মা, হ্যাঁ, ছেলেরা কারখানা থেকে পাহাড়ে উঠে সবাই আচমকা বোমা করতে শুরু করে। তোমারটা কারা মেরেছিল কিছু জানেন? কাউকে চিনতে পেরেছে? না, অন্ধকারে আমাকে চিনতে পারিনি, তবে কাজ লাগে মালিক পক্ষে। দেখুন যা জানেন না সেই নিয়ে আবদ্ধ। থামবে? ওখানে আচ্ছা, অনল এখন কেমন আছে? কোনো সংজ্ঞাহীন অবস্থায় আছে। আপনারা কেউ আসবেন? হ্যাঁ, আচ্ছা, চলুন। সর্বাধিক তনু পড়ার ঘরে ঘুমিয়ে পড়েছে। এই যে তুমি ফিরেছো। উফ, নিশ্চিন্ত করা গেল। তা কতক্ষণ ফিরেছো? এই কিছুক্ষণ এত দেরি হলো কেন? মানে একটা জরুরি কাজে আপনি করছেন। কারখানায় কোনো গন্ডগোল হয়নি তো? এরকম টুকিটাকি গন্ডগোল কারখানাতে লেগেই থাকে। সমস্যা কি মিটেছে? না তুমি আবার যেন ওসব ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ো না।
ইচ্ছে না থাকলেও অনেক সময় জড়িয়ে করতে পারে বাবা। বৌমা, বৌমা, মানে যেমন কিছু দরকার আছে না না এমনি। তো কোথায় কি বেরোবে? এই অসময়? হ্যাঁ, কি একটা কিনতে গেলে ও, তাই বলো। আমি ভাবলাম আপনি একটু বসুন বাবা, আমার তো একটা বেরোতে হবে। কোথায়? আমি আমি এক বন্ধুর বাড়ি। এই তো অফিস থেকে ফিরলে, কালকে গেলে চলতো না? না না, আমার কাজটা খুব জরুরি, আমাকে এমন কি জরুরি ব্যাপার যে অফিস থেকে ফিরে না ফিরেই যেতে হবে? আমি আপনাকে বোঝা। আচ্ছা, কি ব্যাপার বলো? তোমরা একটা প্রশ্নের কি কথাতে আমাকে এড়িয়ে দাও? তোমাকে দেখছি, অনলকে দেখছি, সরাসরি যে কোনো কথাই বলতে চাও না। তোমরা বড় হয়েছো, তোমাদের বয়স হয়েছে, তোমরা সবাই স্বাধীন, তোমাদের নিজস্ব একটা জগৎ আছে, সবই ঠিক। কিন্তু আমিও তো তোমাদের বাবা, আমারও তো একটা ভাবনা হয় না, সেটা কোনো আমার না। এই যখন সকালে বাড়িতে এলো, আবার রাগারাগি করে বেরিয়ে গেল। আপনার সাথে যেতে দিলে হ্যাঁ, কে শুনছে আমার কথা? আমাকে কেউ মানে? সব বড় হয়েছে, সাহস হয়েছে। এদিকে রাত্রিও বাড়ছে। আপনি বসুন, আমি দেখছি কোথায়। কোথায় দেখতে তাকে? আমি তো তার পাশ চোখে এলাম। মানে আশেপাশে যে আপনার, হ্যাঁ, একটা কথা বলো তো আমার। হ্যাঁ তোমাকে এত অস্থির থাকছে কেন? না না, অস্থির কোথায়? এই তো তোমার লক্ষ্য করছি, কিছু যেন একটা লুকোনোর চেষ্টা করতো না, সেটা কোনো কি? ওই ওই কোথায়? আমি দেখছি। আপনি আপনার ধন্যবাদ জানাবো, বুঝে উঠতে পারছি না। কেন, কি ব্যাপার? তখন আমার অবস্থা, ছেলের চাকরি নিয়ে কত কথাই না বলে গেছি। সে তো খুবই স্বাভাবিক। বিশেষ করে আপনার এক ছেলে যখন মালিক পক্ষের হয়ে কাজ করছে, তখন তার কারণটাও বলেছি, আমাদের অবস্থানটাও বলেছি। কিন্তু তখন তো বুঝতে পারিনি যে একই ছাদের তলায় আপনার আরেকটি ছেলে আমাদের হয়ে কাজ করছে। আপনি কার কথা বলছেন? কেন অনল, আপনার ছোট ছেলের কথা? অনদের কথা? আপনি অনদের কথা বলতে এত রাত্রিরে আমার বাড়িতে ছুটে এলেন? বিশ্বাস করুন, চুপ করে বাড়িতে বসে থাকতে পারলাম না। যতবার মনে হয়েছে অনলের জন্য আমার গর্ব হয়েছে, আর আপনাকে কত কথা শোনানোর জন্য মনে মনে ভীষণ অনুতপ্ত হয়েছে। তাই আপনাকে ধন্যবাদ জানানো দরকার নাই, ক্ষমা চাইছি। আপনি কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, ওরা হাজার চেষ্টা করেও কোম্পানির মালপত্র সরাতে পারে। গুন্ডারা এসেছিল, বোমা মেরে সবাইকে ছত্রভঙ্গ করার চেষ্টাও করেছিল, কিন্তু অনলরা নিজেদের জীবন বিপন্ন করে ওদের আটকেছে। হ্যাঁ, সে একটা আদর্শের জন্য নিজের জীবন বিপন্ন করতেও আপনি কি সব বলছেন? অভাব পেয়েছে বলে শিক্ষা বলছে, কিন্তু ভয় করছে বুঝি? হয়তো আপনারা কিন্তু হাজার চেষ্টা করেও অনদের কি হয়েছে? কথা বলছো না কেন? যা বলছেন তা কি সত্যি? বিশ্বাস করুন, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। অনলরা জিতেছে। সে এখন কোথায়? সে এখন ওই মালিকের পোশাক গুন্ডার বোমার আগে যা জানেন না সে নিয়ে আবল তাবল বকবেন না। না না না, আমি বলুন। সে এখন হাসপাতালে। হাসপাতালে? ভয়টি এখন গুন্ডা সব সেখানেই আছে, আমিও ছিলাম। আবার অনলকে সবাই ঘিরেই রয়েছে। হ্যাঁ, খোকা, এই কি বলছেন? তখন থেকে জানতে চাইছি ছেলেটা কোথায়, কখন ফিরবে, তার কোনো উত্তর দিচ্ছ না তো। ভয়। আমি আমি এখন আসি। না না, আমি যাবো আপনার সাথে। বাবা, কিছু দেখো না, এটা অনলের অমঙ্গল হবে। চলুন। এই একটু বৌমা, তুমি কোথা থেকে এলে বৌমা? আচ্ছা অনল কেমন আছে? অনল? তুমি অনলের কাছে গিয়েছিলে বৌমা? সে কেমন আছে? বলো না বৌমা, চুপ করে দেখো না। মানে একদিনে সেটা আঘাতটাকে খুব বেশি। কোথায় লেগেছে? ভাবো, সব প্যান্ডেল বাঁধা। হঠাৎ দেখে চিনতেই পারিনি। আঁতকে উঠেছিল। হ্যাঁ, ধীরে ধীরে জ্ঞান ফিরল তার। তোমাকে চিনতে পেরেছি। কিছু বলতে পারছে? হাসলো শুধু। কিছু বললো না? কি বললো বৌমা? ভয় নেই মোদি, আমাকে একবার তার কাছে নিয়ে যাবে বৌমা? ডাক্তাররা কথা বলতে বারণ করেছে। কিন্তু আমাকে তার সাথে কথা বলার ভীষণ প্রয়োজন। আমাকে জায়গায় তার কাছে যেতেই হবে বৌমা। চলুন চলুন, আমি আপনার সঙ্গে। আপনি এত রাত্রে কোথায় যাবেন বাবা? রাত? রাত কোথায়? এ তো সকাল, নতুন সকাল। মামুরা ছেলেটা নিজের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
বেদান্ত স্বার্থপরের মতো কত কথা তাকে বলেছি, কোনোদিন ভেবে দেখিনি ওই স্বর্ণ ছাড়া ছেলেটার মধ্যেও একটা মন আছে। সেই মনটা অনেক বড়, সেই মনটাকে, সেই প্রাণটাকে বাঁচানো যে বড় দরকার। হ্যাঁ বাবা, চলুন, আমিও যাবো। মা, ও মা, আমাকে কাকুমাটির সাথে নিয়ে যাবে না? তুই যাবি কোনো? কাকুমাটি বাড়ি না ফেরা অবধি আমার একদম ভালো লাগে না। আমিও যাবো। আমার কাছে তুমি ওকে বোঝাও। আজ 15 বছর ধরে তোমার ইচ্ছে অনিচ্ছের সঙ্গে মাথা নাড়তে নাড়তে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। এবার আমাকে নিজের মতো করে ভাবতে থাক। চলো বৌমা, আমরা সবাই মিলে তার পাশে গিয়ে দাঁড়াই, ঘুম ভেঙে যাতে সে আমাদের সবাইকে দেখতে পায়, ওরা ভাবে যে সে একা। কারণ আমি যাবো আপনাদের সাথে, তাতে অন্যদের ক্ষতি হতো। কিন্তু আমি এখানে একটা